দেখো, আমরা আগের দিন স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস শুরু করেছিলাম, এবং সেক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা আলোচনা ছিল এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নিউরাল টিস্যু, এই চার ভাগে আমরা পড়বো। তার মধ্যে এপিথেলিয়াল টিস্যু আমাদের কমপ্লিট হয়ে গেছিল। এপিথেলিয়াল টিস্যুর পর আমরা কানেকটিভ টিস্যু শুরু করেছিলাম, এবং কানেকটিভ টিস্যুর একটা মেজর পোর্শন আমরা পড়ে ফেলেছিলাম। খুব অল্প পোর্শন বাকি আছে, শুধুমাত্র কার্টিলেজ এবং ব্লাড, এই দুটো পোর্শন বাকি আছে। আমরা একবার ওভারভিউ দেখিয়ে দিই। অ্যানিমেল টিস্যুতে আমরা পুরো পুরো এপিথেলিয়াল টিস্যু, যেটা অলরেডি আমাদের কমপ্লিট। 2 নম্বর আমরা শুরু করেছিলাম কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর আন্ডারে আমরা, যদিও আলাদা একটা ক্লাসিফিকেশন আমরা দেখিয়েছিলাম বোঝার সুবিধার্থে, দেখো আমরা দেখেছিলাম কানেকটিভ টিস্যু প্রপার, লুজ কানেক্ট, সরি, আসলে এক্সামের টপিক ছিল তো মাথায় ওটাই। অ্যানিমেল টিস্যু, যেটাকে আমরা হিস্টোলজির আন্ডারে পড়ি, অ্যানাটমিও বলা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে আলাদা একটা ক্লাসিফিকেশন আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, সেখানে দেখিয়েছিলাম যে কানেকটিভ টিস্যু প্রপার, ফ্লুইড কানেকটিভ টিস্যু, আর স্কেলিটাল কানেকটিভ টিস্যু, এই 3 ভাগে ভাগ করা হয়। যে কানেকটিভ টিস্যু প্রপারের আন্ডারে আমরা অ্যাডিপোস বা অ্যারিওলার টিস্যু এগুলোকে দেখিয়েছিলাম। ফ্লুইড কানেকটিভ টিস্যু আন্ডারে ব্লাড এবং লিম্ফকে পড়বো আমরা, যা পড়িনি এখনো। এবং স্কেলিটাল কানেকটিভ টিস্যু আন্ডারে আমরা বোন এবং কাটলেজ, অস্থি এবং তরুণাস্থিকে আমরা পড়বো। কিন্তু এখানে এনসিইআরটি তে যেহেতু একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, সেই জন্য আমরা ওটা যা বলা বলে দিয়েছি। আমরা এখানে ফিরে আসছি। এখানে আছে লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু এবং স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যুতে দুটো ভাগ রয়েছে, অ্যারিওলার এবং অ্যাডিপোস। তো অ্যারিওলার টিস্যু এবং অ্যাডিপোস টিস্যু ছাড়াও আরো অন্ততপক্ষে 8 রকমের টিস্যু আছে, যারা এই লুজ কানেকটিভ টিস্যুর আন্ডারে পড়বে। ঠিক আছে, যেগুলো একটাও নাই আমাদের, সুতরাং আমরা বাদ দিয়ে দিতে পারি। ডেন্স কানেকটিভ টিস্যুর আন্ডারে ডেন্স রেগুলার এবং ডেন্স ইররেগুলার, এই দুটো জায়গাতেও আমরা আলোচনা করে ফেলেছিলাম। ডেন্স রেগুলারে টেন্ডন এবং লিগামেন্ট ছিল। ইররেগুলারে যারা রয়েছে তারা স্কিনের নিচে জেনারেলি তারা অবস্থান করে দেহের বিভিন্ন জায়গাতে। স্কিনের নিচে যেহেতু গোটা বডি সার্ফেসই রয়েছে। আমরা শুরু করেছিলাম স্পেশালাইজড যেটা, আর তার আন্ডারে আমরা বোন পড়ে ফেলেছি আগের দিন। ঠিক আছে, এবং বোন পড়ার সময় মানে অস্থি পড়ার সময়, হাড় পড়ার সময় আমরা অনেকটা টাইম হাড়ের পিছনে দিয়েছি আর কি। হ্যাঁ, সেখানে আঁকা টাকা থেকে আরম্ভ করে স্পঞ্জি বোন, কম্প্যাক্ট বোন, এইসব জায়গা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন ছবি টবিও দেখিয়েছি। ঠিক আছে, তো এখন পড়ার বিষয় যেটা, সেটা হলো যে এই যে স্পেশালাইজড, যাকে আমরা অ্যাকচুয়ালি স্কেলিটাল কানেকটিভ টিস্যু বলেছিলাম, আর সেখানে দুটো ভাগ করা হয়, একটা হয় বোন আর একটা হলো কার্টিলেজ, কন্ড্রিয়ন এবং অস্টিয়ন। হ্যাঁ, কন্ড্রিয়ন এবং অস্টিয়ন, সরি, অস্টিয়ন এবং কন্ড্রিয়ন। ঠিক আছে, এই দুটো নাম। আর সেক্ষেত্রে আমরা সেই সেলগুলোর নামও বলে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে যখনই সেটা আমরা পড়বো অ্যাজ এ ব্লাস্ট, তখন সেগুলো প্রডিউসিং সেল। যখনই সাইট হিসাবে পড়বো সেগুলো ম্যাচিওর সেল। আর যখনই ক্লাস্ট হিসাবে পড়বো তখনই সেগুলো ডিস্ট্রয়িং সেল। এবার যেহেতু অস্টিও দিয়ে আমরা পড়ছি, হাড়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম অস্টিও, তাহলে শোনো অস্টিও সেম জিনিস পড়েছিলাম আমরা। দেখো সেই আহ আমরা 3টে রিজিয়ন দেখিয়েছিলাম না, এপিফাইসিস, মেটাফাইসিস আর ডায়াফাইসিস। মেটাফাইসিস রিজিয়ন আমরা বলেছিলাম ব্লাস্ট টাইপের সেলগুলো রয়েছে। আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি ভীষণ ভাবে। আজ যেখানে আমরা পড়বো সেখানে সবই কন্ড্রিও, দেন ব্লাস্ট, সাইট, ক্লাস্ট, মানে এগুলো সবই কার্টিলেজের সেল, মানে কন্ড্রিয়নের সেল। তাহলে কন্ড্রিয়নের যে প্রডিউসিং সেল সেগুলোকে অস্টিওব্লাস্ট বলা হবে। কন্ড্রিয়নের মানে তরুণাস্থির যেগুলো ম্যাচিওর সেল সেগুলোকে সাইট বলা হবে, মানে কন্ড্রিও সাইট বলা হবে।
আর আর যেগুলো ডেস্ট্রয়িং সেল সেগুলোকে ক্লাস করা হবে। ওকে, তরুণাস্থিতে কিচ্ছু ঝামেলা নাই, ঝামেলা করলে অনেক ঝামেলা, না হলে কোনো ঝামেলা নাই, একদম এনসিআরটি অনুযায়ী সোজা সাপটা ব্যাপার। আমরা একবার এনসিআরটিটা পড়ে নিই, তারপরে একটু অন্যান্য জায়গায় ছবি দেখাবো, কি এক্সাম্পল আসে, কোনগুলো নিচে আসে সেগুলো আমরা একবার দেখাবো আলাদা করে। কার্টিলেজ in this intercellular material called matrix is solid and pliable due to chondroitin sulfate থাকার জন্য সল্ট থাকে এবং রেজিস্ট্যান্ট কম্প্রেশন থাকে। মানে এই যে তরুণাস্থির ক্ষেত্রে এই যে লুজ ব্যাপারটা রয়েছে, ভেঙে যাবার কোনো ব্যাপার নেই, ভেঙে যাবার কোনো ব্যাপার নেই। এই ব্যাপারটা থাকার কারণ যেটা, সেটাই কন্ড্রয়েটিন সালফেট থাকার জন্য, এবং এখানে বলা হয়েছে কন্ড্রয়েটিন সল্ট। ঠিক আছে, এই উপাদানটি থাকার জন্য এই নমনীয়তার ব্যাপারটা এসছে। আচ্ছা, তরুণাস্থি সম্পর্কে আমরা তো কান নাক এগুলো তো বলছি, বোন আমরা আগের দিনও দেখেছিলাম যে ওই সেই আর্টিকুলার কাটলেজ আমরা এখানে দেখাবো ছবি, ঠিক আছে, সেই সব জায়গাকার। সাধারণভাবে আমরা যদি মানে প্র্যাকটিক্যালি মানুষের গুলো তো দেখতে পাচ্ছি না, তাহলে প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটু মুরগির কাছে চলে আসতে হবে, তাই না? এই যে হাড় যখন চলছে হাড়ের শেষ প্রান্তে, তাহলে হাড়ের শেষ প্রান্তটা ফোলা হয় আমরা জানি, তাহলে হাড়ের শেষ প্রান্তটা এরকম করে ফোলা আছে। ওকে, এরকম করে ফোলা আছে। এবার এই ফোলাটা যত না, অরিজিনালি আমরা কিন্তু এতটা ফোলা কিন্তু আলাদা করে আমরা পাই। এই যে জিনিস জায়গাটা থাকে, এটা সাদা রঙের জিনিস থাকে, তাই না? সাদা রঙের আমরা মাংস খাওয়ার সময় দেখি যে এই পোর্শনটা প্রথমে আমরা খুলে ফেলি মাংস খাওয়ার পর, তারপরে এই পোর্শনটা বেরিয়ে আসে, যেটা বাল্বের মতো ফোলা কিন্তু অতটা না। কিন্তু এইটা থাকার জন্য প্রচুর ফোলাটা লাগছিল, যেটা সাদা রঙের দেখতে। এবং সলিড পিস, তার মধ্যেও কিন্তু দেখবে ওই সিঙ্গারার যেমন শেপ হয় না, মানে এরকম টাইপের, হ্যাঁ এরকম টাইপের ট্রায়াঙ্গুলার একটা ব্যাপার থাকে, এরকম টাইপের দেখবে একটা সাদা রঙের, যেটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলা যেতে পারে আর কি। হ্যাঁ, তো এই যে এইগুলো সব কার্টিলেজ। তো আমরা অ্যাকচুয়ালি এর সেকশনাল ভিউ দেখতে চাইছি, এর সেকশনাল ভিউ দেখতে চাইছি, একদম সোজা সাপটা সেকশনাল ভিউ। কি যেমন আমরা অস্টিয়নের ক্ষেত্রে পেরি অস্টিয়ন দেখিয়েছিলাম, এখানে কন্ড্রিয়নের জন্য পেরিকন্ড্রিয়ন হবে। কার্টিলেজ এমন এক ধরনের টিস্যু যার ক্ষেত্রে কিন্তু আমরা ব্লাড পাবো না, বোঝা গেল? তার মানে কার্টিলেজের ক্ষেত্রে আমরা লিখবো অ্যাভাস্কিউলার, ইননার্ভড, নার্ভ আছে ঠিক আছে, কিন্তু অ্যাভাস্কুলার, ব্লাড ভেসেল নাই, ব্লাড ভেসেল নাই। ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রম যেমন ন্যাজাল সেপ্টাম, আমাদের নাকের যে দুটো ছিদ্রের যে মাঝখানে যে সেপ্টামটা আছে, ব্যবধায়ক, যারা দুটো ছিদ্র তৈরি করেছে, ওই সেপ্টামে কিন্তু আছে, মানে অ্যাকচুয়ালি কার্টিলেজ কিন্তু ওখানে ব্লাড ভেসেল আছে। এটা একদমই এক্সেপশনাল কেস, না হলে কার্টিলেজে ব্লাড নেই, ব্লাড ভেসেল নেই, আর সেই জন্য রঙও সাদা রঙেরই হয়। ঠিক আছে, তো এই যে দুটো জায়গা আমরা দেখাচ্ছি না, এই দুটো জায়গা অ্যাকচুয়ালি এইটা বা এইটা একই জিনিস। এটা হলো পেরিকন্ড্রিয়ন, মানে কিছু না, এই এই তরুণাস্থির বাইরের দিকের আবরণ, এটা যদি তরুণাস্থি হয় তার বাইরের দিকের আবরণ। তাহলে এটা 2D ভিউ বলে আমরা দুটো সাইড দেখালাম, তুমি চারিদিকে ভেবে নাও একটু, 2D বলে দুটো সাইড দেখানো হলো, আর কিছু ওখানে। এইবার এখানে যেগুলো আছে সেগুলো ওই হাড়ের মতোই ব্যাপার, ল্যাকুনা আছে, ল্যাকুনা, এরকমের ল্যাকুনা আছে, মাঝে 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 এরকম স্পেসিয়াস ক্যাভিটি আছে, ব্যাস, এর বেশি না, বেশি করলে হবে না, কারণ এখানে সেলের পরিমাণ অনেক কম। বাকি আচ্ছা, এই ল্যাকুনার মধ্যে, আচ্ছা এটাকে বলা হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যে একটা দুটো সেল আছে, একটা দুটো তিনটে করে সেল আছে, ব্যাস, যেগুলো অবভিয়াসলি কন্ড্রিওসাইট। তাহলে এই সেলগুলো হলো কন্ড্রিওসাইট। বাকি যেটা পড়ে থাকলো সেটা হলো ম্যাট্রিক্স। বাকি বাকি এই ডটেড দিয়ে রাখছি, ডটেড, বাকি এই পোর্শনটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তার মানে ম্যাট্রিক্সের পরিমাণই বেশি। এই ম্যাট্রিক্সের মধ্যেই জমে আছে ওই কন্ড্রয়েটিন সল্ট।
বা কন্ড্রয়েটিন সালফেট। ঠিক আছে, যে উপাদানটার জন্য হাড়ের ক্ষেত্রে এত শক্ত ব্যাপার থাকলেও কার্টিলেজের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক ফ্লেক্সিবল, নরম বলবো না, ঠিক ফ্লেক্সিবল বলবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটু সুবিধা হবে বলতে। এই তো ওভারঅল কার্টিলেজের কেস। এইবার যা ভাগ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু আধটু। এবার তুমি বলবে স্যার আরো বাকি দুটো সেলের কোথায় যাচ্ছে। ঠিক আছে, দেখো হাড়ের ক্ষেত্রেও তো বাকি দুটো সেলকে আমরা দেখাইনি। ডাইরেক্টলি যখন সেকশনাল ভিউ দেখাচ্ছিলাম তখন কিন্তু আমরা কিন্তু ওখানে যে ওই যখন হ্যাভারসিয়ান সিস্টেম দেখাচ্ছিলাম, হ্যাঁ, তো হ্যাভারসিয়ান সিস্টেমে তো আমরা দেখাইনি অস্টিওসাইট ছাড়া আমরা কিন্তু অস্টিওব্লাস্ট বা ক্লাস্টকে আমরা দেখাইনি। এখানেও দেখানোর প্রয়োজন পড়তো না, তবু একবার বলে দিই। এই যে পেরিফেরাল জোনটা রয়েছে না, এই যে পেরিফেরাল জোনটা রয়েছে, এই পেরিফেরাল জোনের দিকেই বাকি দু ধরনের সেল থাকে যারা প্রডিউস করে, মানে ওই অস্টিওব্লাস্ট এবং ক্লাস্ট, যারা প্রডিউসও করে এবং ডিস্ট্রয় করে এখান থেকে আউটও করে। অ্যারোটা উল্টো সাইডেও মারলাম, কারণ ব্লাড কিন্তু এই সারফেসে আছে এবং ব্লাড এই সারফেসেও আছে। বলছি দুটো টাইপেরই এখানে রয়েছে, মানে সেই অর্থে এখানে অ্যারোটা এইদিকে মারলাম আর সেই অর্থে অ্যারোটা এইদিকে মারলাম, কারণ ব্লাস্ট এবং ক্লাস্ট দু ধরনের সেলই এইসব জায়গাতেই আছে, মানে পেরিফেরাল জোনে আছে। বোঝা গেল? তাহলে এগুলো কি? এগুলো ফাইবার, এগুলো ফাইবার আছে, মেনলি কোলাজেন ফাইবার আছে। আমরা বলেছিলাম যে যখন অ্যানিমাল টিস্যু করছি আমাদের কিন্তু কি কি থাকতে পারে ম্যাক্সিমাম, আর আমরা বলেছিলাম সেখানে যে 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 ধরনের টিস্যু সেই সব জিনিসগুলো বেশি থাকে। তো এখানে ফাইবার থাকবে না এমন নয়, ফাইবার আছে, পেরিফেরাল জোনে ফাইবার, ভিতরে ম্যাট্রিক্সে দেখো ফাইবার রাখিনি আমরা। তবে এমনও নয় যে ফাইবার থাকেই না, না থাকতে পারে, সেগুলো তো ক্যাটাগরিতে আসবে। এবং এখানে মানে কন্ড্রয়েটিন সল্টই থাকবে এমন নাও হতে পারে, ক্যালসিয়ামও থাকতে পারে, এটাও ক্লাসিফিকেশনে আসবে, ব্যতিক্রমী জায়গা। আমরা ইন জেনারেল পড়াচ্ছি, বাকি আমরা ক্যাটাগরি পড়াশোনায় বলে দিচ্ছি। ইন জেনারেল এটা হলো তোমার তরুণাস্থি, তার সেকশনাল ভিউ। কি কি বলছে দেখো। 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, কার্টিলেজ সেলস যেটাকে কন্ড্রিওসাইটস বলা হয় আর এনক্লোজড ইন এ স্মল ক্যাভিটিস উইদিন দ্য ম্যাট্রিক্স সিক্রেটেড বাই দেম। ওই যেটা ল্যাকুনার কথা বলা হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে সেলগুলো রয়েছে এবং যেটা ম্যাট্রিক্স দ্বারাই কিন্তু তৈরি হয়। আচ্ছা, মোস্ট অফ দ্য কার্টিলেজ ইন ভার্টিব্রেটস ভার্টিব্রেট এমব্রায়োস আর রিপ্লেসড বাই বোন ইন অ্যাডাল্টস। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা আমরা আগের দিন বলেছিলাম, যে বেশিরভাগ ভার্টিব্রাটার ক্ষেত্রে যখন তাদের, বিশেষত আমরা ম্যামেলস এর কথা বলছি, যখন তারা ম্যাচিওর বাচ্চাকে প্রসব করায়, তো সেখানে তো যদি হাড় থাকে আগে থেকে, তাহলে একটা মায়ের কাছে সেটা কিন্তু খুব আহ কষ্টসাধ্য কষ্টসাধ্য হয়ে উঠবে। বলছে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আছে তখন যদি তার ক্ষেত্রে হাড় তৈরি হয়ে যায়, তাহলে মানে যখন মানে পার্টুরাইজেশন বা প্রসব যখন হবে, চাইল্ড বার্থ যখন হবে, তখন মা কিন্তু মানে যন্ত্রণাদায়ক অবস্থা হবে, মানে হাড় মানেই শক্ত, তাহলে একটা শক্তপোক্ত স্ট্রাকচার বের করা আর একটা নরম স্ট্রাকচার বের করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এবং আমরা আগের দিন বলছিলাম যে এক লাফ কিন্তু মায়ের কাছে অনেকটা হজম করা কষ্টকর হয়ে যাবে, যে লাফগুলো মা ইজিলি আহ সেই অর্থে আনন্দদায়ক অনুভূতি হিসাবে নেয়। যখন একটা বেবি ভেতরে গ্রো করছে তখন যখন লাদ মারছে তখন মা সেটা আনন্দদায়ক অনুভূতি হিসাবেই নেয়, যে বেবি মুভ করছে, খুব ভালো জিনিস। কিন্তু হাড় যদি হতো তাহলে কিন্তু এটা আনন্দ হতো না, কষ্টকর হয়ে যেত, এক লাথে না মায়ের এক রাতের ঘুম চলে যেত, হতে পারতো, কিন্তু এরকম হয় না। সহজ কথা বলা হচ্ছে এটা, যে কার্টিলেজ থেকে বোন তৈরি হয়, হাড় তরুণাস্থি থেকেই অস্থি তৈরি হয়। ওকে, last point, cartilage is present in the tip of nose, outer ear, joints in vertebral column, limbs and hands in adults. ঠিক আছে, এই কোন কোন জায়গায় পাওয়া যায় সেসব সম্পর্কে এখানে বলা রয়েছে, আর কিছুই বলা নাই। আমরা একটু যাব অন্য জায়গায়, সেখানে আমরা কার্টিলেজ সম্পর্কে আর একটু ডিটেলে জানার চেষ্টা করব। বেশি না হলেও অল্প করে আমরা একটু ডিটেলসে যাব। দেখো একটু, যদি আমরা দেখো বলছিলাম না যে ওই যে আরো প্রচুর ধরনের ওই টিস্যু আছে, আমরা বলছিলাম না যে
যখন আমরা ভাগগুলো পড়ছিলাম, বললাম না 7-8 রকমের আরো আছে, এখানে ভাগগুলো আছে। এই যে অ্যাডিওলারের পর এখানে আরো কত আছে দেখো। হ্যাঁ, ইয়েলো ফাইব্রাস টিস্যু আমরা পেয়েছি, ইলাস্টিনকে। আচ্ছা, আচ্ছা, রেটিকুলার ফাইব্রাস টিস্যু এটা আমরা পাইনি। মিউকয়েড কানেকটিভ টিস্যু পাইনি। পিগমেন্টেড কানেকটিভ টিস্যু পাইনি। সব আমাদের শরীরে পিগমেন্টেড কানেকটিভ টিস্যু, যেখানে পিগমেন্ট তৈরি হয় সেসব জায়গা। এই যে যেখান থেকে মিউকাস, এপিথেলিয়াল সেল ছাড়া যারা মিউকাস সিক্রেশন করতে পারে সেই সমস্ত জায়গা, এগুলো সব আছে আমাদের। কিন্তু এগুলো আমরা একটাও পড়িনি, আমাদের সিলেবাসে নাই এগুলো, যেটা আমরা দেখাচ্ছিলাম। হ্যাঁ দেখো, একটা কার্টিলেজের ক্ষেত্রে তার সেকশনাল ভিউ এটা, যেটা আমরা এঁকেছি সেই ভিউটা দেখানো আছে এখানে। এখানে এই যে কন্ডিওব্লাস্ট বা ওই ধরনের সেল গুলো দেখো লাইন বরাবর রয়েছে একদম, যেটা বলেছিলাম পেরিফেরাল রিজিয়নে লাইন বরাবর রয়েছে, ঠিক আছে। মাঝে ল্যাকুনা রয়েছে, ল্যাকুনার মধ্যে সেল গুলো রয়েছে, একটা দুটো তিনটে করে সেল রয়েছে। আর এখানে কিছু দেওয়া নেই, কারণ নেই তো কিছু, দেবে কি আর। মাঝে গোটাটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে যা যা থাকার এখানে বলা হয়েছে। আমরা এখানে সেল আঁকিনি, অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে সেলগুলো আঁকা হয়েছে। ওকে, এবার দেখো যে ক্যাটাগরি গুলোর কথা বলছি, যেমন ধরো হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে। এই হায়ালিন কার্টিলেজ অ্যাকচুয়ালি একটু ব্লু কালারের হয়, ব্লুইশ ইন কালার। ওকে, তো হায়ালিন কার্টিলেজ বলতে পারো কার্টিলেজের ক্ষেত্রে উৎপত্তি, মানে সমস্ত ধরনের কার্টিলেজ তৈরি হয় হায়ালিন কার্টিলেজ থেকে, ঠিক আছে। এইটুকু জানো তাহলেই হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। তার মানে কি, এতক্ষণ যেটা বলছিলাম যে কার্টিলেজের মধ্যে ফাইবার আঁকিনি, এখন যখন হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের কথা বলছি, তখন কার্টিলেজের মধ্যেও আমরা ফাইবার আঁকবো, এবং হোয়াইট ফাইবার আঁকবো, মানে কোলাজেন ফাইবার আঁকবো। সেকেন্ড, থার্ড, ক্যালসিফাইড কার্টিলেজ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ক্যালসিফাইড কার্টিলেজ যখন এই ম্যাট্রিক্সে যখন ক্যালসিয়াম ডিপোজিশন হয়, তখন সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এবং এটা মানে একটা টাইম পর্যন্ত ভালো, তারপরে কিন্তু এটা খারাপ। কেন বলছি, এই যে ধরো একটা বাচ্চার ক্ষেত্রে তার ফ্লেক্সিবিলিটি, তারপরে বয়স বাড়ছে আস্তে আস্তে, ফ্লেক্সিবিলিটি কমছে। আরো বয়স বাড়ার পর যখন মানে বুড়ো বয়সে গিয়ে পৌঁছেছে, তখন কিন্তু আমরা যে পরিমাণ হাতের মুভমেন্ট করতে পারছি, একটা বাচ্চা লোক থেকে বেশি মুভমেন্ট করতে পারে। আর এই মুভমেন্ট একটা বয়স্ক লোক কিন্তু দেখবে হাতে খাবার তুলছে তো এতক্ষণ ধরে এসে তুললো, বুঝলে না স্টেপ। তুমি একটা স্টেপ একবার ফেলছো, একটা স্টেপ 3বার ফেলে তারপরে উঠবে। এই পাটা তুলে নিয়ে একবার রাখলো, তারপরে এই পাটা তুলে নিয়ে মাঝে এলো, তারপরে দুটোকে, তারপরে আবার পরেরটায়, মানে এরকম। আর সেই একটা ছোট বাচ্চা দেখো, অত দুটো তিনটে সিঁড়ি লাম মেরে একটা করে স্টেপ দিচ্ছে, চলো উঠবে দিয়ে। তো এই যে ফ্লেক্সিবিলিটি, এর মেজর কারণই কিন্তু অ্যাকচুয়ালি যে বোন জয়েন্ট গুলো আছে না, ওই আর্টিকুলার কার্টিলেজ। এবার এই কার্টিলেজ গুলো যখন ক্যালসিফাইড হয়ে যায়, তখনই এই বিপত্তিটা আসে, এবং যেটা বুড়ো বয়সে হয়। যখন হ্যাঁ, সে তো থাকে, সে তো ধরো 360টা থেকে 206টা হয়, ঠিক আছে, সেটা তো আলাদা জিনিস, আমরা সেটা পোর্শনে পড়বো, মুভমেন্ট লোকোমোশন পোর্শনে পড়বো, বোন জয়েন্ট পড়বো। তো আমরা এই যে সাইনোভিয়াল জয়েন্টের কথা বলছি, যত মুভমেন্ট হচ্ছে সব তো সাইনোভিয়াল জয়েন্টে। তো সাইনোভিয়াল জয়েন্টে যে হাড়গুলো রয়েছে, এই হাড়ের উপরে ওই কাভারিংটা আছে, মানে কার্টিলেজটা আছে, এটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজ যদি ক্যালসিফাইড হয়ে যায়, সবার হবে, চাপ নাই, আমার তোমার বুড়ো বয়সে সবার হবে। এই যে ম্যাট্রিক্সে কন্ড্রয়টিন সল্টের জায়গায় ক্যালসিয়াম জমবে, তাহলে কিন্তু বোন তখন ক্যালসিফাইড হয়ে যাবে, মানে কার্টিলেজ তখন ক্যালসিফাইড হয়ে যাবে। তাহলে কার্টিলেজের যে প্রধান বিষয় হলো নমনীয়তা, সেই ব্যাপারটাই হারিয়ে ফেলবে, তাহলে শক্ত হয়ে যাবে। তখন দেখো এই হাড়ের যে আমরা, যেটাকে আমরা খুব সহজে মুভ করতে পারছি, এটা কিন্তু মুভমেন্ট ওই সহজে হবে না, প্রথম বিষয়। 2 নম্বর আরো সমস্যা আছে, কারণ এদের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে না, একটা পিচ্ছিলকারক পদার্থ থাকে, একটা লুব্রিকেন্ট থাকে, তাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। সেই ফ্লুইডটাও কমে যায়, ফলে খুব সহজে আমরা মুভ করতে পারি না তখন। থার্ড আরেকটা কারণ আছে, যাদের ইউরিক অ্যাসিড আছে, যাদের আর্থারাইটিস আছে, তাদের ক্ষেত্রে কি হয়, এই জায়গাতে আরো অনেক কিছু জমে, অনেক কিছুর উত্তর দেবো আমরা মুভমেন্ট লোকোমোশনে, আর তার জন্য এই জায়গায় অনেক সমস্যা তৈরি হবে, বোন জয়েন্ট অনেক সমস্যা, সেটা গাউট বা গেটে বাত যাকে বলে, গাউট আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস, এই সমস্ত ধরনের সমস্যাগুলো হবে। সেটা আমরা বোন বোন পড়ার মানে অ্যাকচুয়ালি মুভমেন্ট লোকোমোশন পড়ানোর সময় যে রোগগুলো আসবে সেই রোগে আমরা বলবো। হলো, এই মোটামুটি
এই মোটামুটি কার্টিলেজ ছিল। আর আগের দিন আমরা বোন করিয়ে ফেলেছি, তো বোনের পোর্শন গুলো এখানে দেখানো আছে। ঠিক আছে, আমি এটা পাঠাইনি মনে হয় নাকি? তাহলে পাঠিয়েছি, তাহলে পাঠিয়েছি, এখান থেকে ছবিগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, এইগুলো ছিল মোটামুটি কানেকটিভ টিস্যু। আর হ্যাঁ, কানেকটিভ টিস্যুতে এখানে শেষ হলো না, কারণ কানেকটিভ টিস্যুতে রয়ে গেল যেটা, সেটা হলো ব্লাড। ঠিক আছে, আর ব্লাডটা আমরা এখানে, ওই ব্লাড বলতে এখানে যেটুকু আছে এনসিআরটি আমি লাইন বলে দিচ্ছি, 2 লাইন। কিন্তু ব্লাড আমরা ডিটেলে পড়বো কখন? যখন বডি ফ্লুইড সার্কুলেশন পড়বো তখন। হ্যাঁ, কারণ এখানে পড়ে লাভ নাই কিছু, আমাকে শুধু ব্লাড পড়লে হবে না, ব্লাড রিলেটেড কত কিছু পড়তে হবে, আমাদের ব্লাড গ্রুপ পড়তে হবে, ব্লাড কোয়াগুলেশন পড়তে হবে, তাই না? এসব সব জিনিস পড়তে হবে। ব্লাডে কি দেওয়া আছে? ফ্লুইড কানেকটিভ টিস্যু কন্টেনিং প্লাজমা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেটস হেল্পস ইন দ্য সার্কুলেশন। কিছুই দেওয়া নাই। ঠিক আছে, সুতরাং এখানে ব্লাড পড়ারই কিছু নাই। বল এবার কি বলছিল? হ্যাঁ, না, ভালো প্রশ্ন। হ্যাঁ, আমি ভাবছিলাম বলবো ব্যাপারটা। বলি, দেখো সবকিছুর না ভালো খারাপ আছে। কোন একটা ভালো জিনিসেরও না বেশি ভালোটা ভালো নয়। বোঝা গেল? আপেল ভালো, 2 কিলো আপেল নিয়ে বসে বললে দেখ খেয়ে নিলে। ড্রাই ফ্রুটস খুব ভালো, শুনেছো, 1 কিলো ড্রাই ফ্রুটস নিয়ে বসে বললে খেয়ে নিলে, রোগ হয়ে যাবে। তো ক্যালসিয়াম ভালো, নো ডাউট, ঠিক আছে, কিন্তু বেশি ক্যালসিয়ামও কিন্তু সমস্যা তৈরি করবে, মেজর সমস্যা যেটা স্টোন তৈরি করবে, গল ব্লাডার স্টোন, তোমার কিডনি স্টোন তৈরি করবে। তাহলে বেশিটা ভালো নয়। তাহলে ক্যালসিয়াম ডিপোজিশন এবং মানে হাড়ের মধ্যে প্রবেশ করা এবং হাড় থেকে বেরিয়ে আসা, এটা থাইরয়েড আর প্যারাথাইরয়েড দুটো গ্ল্যান্ড মিলিয়ে করে। আমি যে পরিমাণ ক্যালসিয়াম খাবো, সেই ক্যালসিয়ামটা প্রথমে ব্লাডে আসবে, মানে অ্যাবজর্ব হবে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে অ্যাবজর্ব হবে, ব্লাডে আসবে, ব্লাড থেকে আমার হাড়ের মধ্যে ঢুকবে। দুটো কারণে, একটা হাড় শক্ত করার জন্য, আর একটা স্টোরেজ অর্গান। ক্যালসিয়ামের স্টোরেজ অর্গান হলো হাড়। তাহলে এই দুটো কারণে ঢুকবে। যেখানে থাইরয়েড গ্ল্যান্ড যখন পড়বো না আমরা, থাইরোক্যালসিটোনিন পড়বো আমরা, তখন দেখবো যে হরমোনের প্রভাবে ওরা ব্লাডের প্লাজমা থেকে ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে প্রবেশ করাচ্ছে। প্যারাথরমোন যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট করে, সে উল্টো কাজটা করে, মানে হাড় থেকে প্লাজমাতে খুলে আনবে। এই দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। কেন? কারণ এরা দুজন মিলেই তোমার ব্লাডের প্লাজমাতে ক্যালসিয়াম লেভেলটাকে একটা স্যাচুরেটেড পয়েন্টে রেখেছে, নর্মাল লেভেলে রেখেছে। তোরা কে ভালো কে মন্দ এটা বলতে পারবে না তুমি, দুজনেই ভালো। এবার দুজনেরই কম আর বেশি ক্ষরণের সমস্যা হবে, কারণ একজন যদি বেশি ক্ষরণ হয় সে তুলে নেবে, একজন যদি বেশি ক্ষরণ হয় সে বার করে দেবে, দুটোতেই সমস্যা আছে। তো এই যে ক্যালসিয়াম বেশি পরিমাণে খাবো, এবার ব্লাডের মধ্যে বেশি পরিমাণে আসবে। তাহলে ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়াম বেশি পরিমাণে আসে, তাহলে একটা হরমোন তো বারবার উদ্দীপিত হতে থাকবে, কারণ সে তো শুধু এটা বোঝে যে ব্লাডের প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল এর থেকে বেশি আছে, তাহলে আমার কাজ হলো তুলে নেওয়া। তাহলে হাড়ের মধ্যে জমাবে, জমালে তো ভালোই হলো, হাড় শক্ত হলো। দেখো হাড়ের সঙ্গেই কিন্তু এই যে আর্টিকুলার কার্টিলেজটা পাশাপাশি আছে, এইখানেই সমস্যাটা হয়। কারণ এদের দুজনের অবস্থানও কিন্তু পুরো পাশাপাশি। তাহলে সেখানে শুধু হাড়ে জমে না, সেখানে কিন্তু ওই আর্টিকুলার কার্টিলেজও জমে, আর তখনই বিপত্তিটা বাঁধে। তার মানে এই যে বেশি ক্যালসিয়াম তোমাকে সমস্যায় ফেলতে পারে, নো ডাউট পারে। এবং তো সেখানে তো ওই স্টোনের ব্যাপারে তো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যে কোনো খনিজ লবণ শরীরের মধ্যে বেশি প্রবেশ করলে, জল কম খাওয়া হলে সমস্যা হতে পারে। সেখানে ওই মানে সল্ট যেগুলো, সেগুলো ক্রিস্টালাইজ ফরম্যাটে আসা এবং স্টোন তৈরি করা, এটা একটা মেজর ব্যাপার। বেশি জল খেলে কি হয়? ড্রেন আউট হয়ে যায়। আবার বেশি জল খেবে তাও কিডনি খারাপ হয়ে যাবে। কম জল খেলেও যেমন কিডনি খারাপ হয়ে যাবে, বেশি জল খেলেও কিডনি খারাপ হয়ে যাবে, কারণ কিডনিকে বেশি কাজ করতে হবে। তাহলে একটা জিনিসকে বেশি কাজ করানোর অর্থ খারাপ হয়ে যাওয়া। আবার যদি না জল দাও, তাহলে যে জিনিসগুলো বেরোনোর গুলে, সেগুলো বেরোতে পারবে না, তাহলে সেটাও খারাপ হবে। ওকে, তো বেশি খারাপ দুটোকেই অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চলতে হবে, নাহলে কিন্তু কোনোটাই ভালো হবে না সেই অর্থে। যাকে বাদ দাও, এরপর মাস্কুলার টিস্যু। কি জ্বালা, মানে মনে হবে যে কোনটা খাবো, মেপে খাবো নাকি, এরকম করে চলে। ওই জন্যই এগুলো তো পড়ার জন্য পড়া, খাওয়ার সময় কোনো ব্যাপার নাই।
যতদিন না পর্যন্ত শরীর বলছে না আর পাচ্ছি না, ততদিন পর্যন্ত খেয়ে যা, তারপরে যখন যা হবে দেখা যায়। যদিও আমার অফিসিয়ালি কথাটা বলা উচিত না, অন ক্যামেরা বলা তো উচিতই না, তাই না? তার কারণ বলতে পারো স্যার আপনি কি করে বলছেন যে যা ইচ্ছা এখন খেয়ে যাও, কোনো অসুবিধা নেই, যখন সমস্যা হবে দাও। অ্যাকচুয়ালি এটাই কপাল, বুঝলে তো? মানে একটা লোক দেখা গেল সে কোনোদিন মদ খায়নি, তার দেখো লিভার ক্যান্সার হয়ে বসে আছে, লিভার সিরোসিস অফ লিভার হয়ে বসে আছে। যে কোনোদিন বিড়ি খায় নাই, তার দেখা গেলো ফুসফুসে ক্যান্সার হয়েছে। তুমি বলতে পারো পলিডোরিয়া থাকে বলে হয়েছে, কিন্তু সব সময় যে তাও তাও নয়। হ্যাঁ মানে এই কপাল খানিকটা ব্যাপার আছে, বুঝলে? দোহাই দেওয়া বলো আর যাই বলো, খানিকটা তো কপালের ব্যাপার আছে। বাদ দাও। মাস্কিউলার টিস্যু, ঠিক আছে? মাস্কুলার টিস্যু তোমরা জেদ করেছো যে মাস্কুলার টিস্যু আমরা একটু পড়বোই এখানে, ঠিক আছে? তাহলে যতটা মাস্কুলার টিস্যু এখানে পড়ানো যায় আমি ততটা পড়িয়ে দিচ্ছি মাস্কুলার টিস্যুতে। আর যদি বলো পুরোটাই পড়বে, তাও আমি পড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো, মাস্কুলার টিস্যুতে তিন রকমের টিস্যু আমরা পাবো। একটা হলো স্কেলিটাল স্কেলিটাল মাস্কুলার টিস্যু, একটা রয়েছে ভিসেরাল মাস্কুলার টিস্যু, আর হলো কার্ডিয়াক। তিন রকমের। স্কেলিটাল হলো ভলেন্টারি, ভিসেরাল হলো ইনভলেন্টারি, ইনভলেন্টারি মানে অনৈচ্ছিক, আর কার্ডিয়াক হলো অবভিয়াসলি ইনভলেন্টারি, অনৈচ্ছিক। ভিসেরাল মাসেলের আরো নাম আছে, সেটা হলো স্মুথ মাসেল, আরো নাম আছে, এটা হলো স্ট্রাইটেড মাসেল, এটা হলো নন স্ট্রাইটেড মাসেল, এটা হলো স্ট্রাইটেড মাসেল। সব বাংলাগুলো একবার বলে দিচ্ছি। স্কেলিটাল তন্ত্র মানে স্কেলিটাল সিস্টেম মানে হলো কঙ্কাল তন্ত্র, হাড়ের সঙ্গে যে মাসল আছে। অ্যাকচুয়ালি মাংস বলতেই আমরা যা বুঝি, একটা ছাগলের দোকানে গিয়ে তুমি যদি বলো মাংস নেবো, তাহলে তোমাকে কি নাড়ি ভুড়ি দেবে? অবভিয়াসলি দেবে না, তুমি তা নেবে না, তাই তো? তোমার যদি ওটাই নেওয়ার ইচ্ছা হয়, তো তুমি তো ওটাই চাইবে গিয়ে। ক্লিয়ার না? তার মানে দাঁড়ালো যে অ্যাকচুয়ালি আমরা দোকানে গিয়ে মাংস বলতে যেটা খুঁজি, সেই মাংসটা, সেটা হলো স্কেলিটাল মাসেল। যে মাংস হাড়ের সঙ্গে আছে সেটা হলো স্কেলিটাল মাসেল। ওকে, একদম ক্লিয়ার কাট। সেটা একদম তুমি মুখ থেকে শুরু করে হাত পা যা পাবে, হাড়ের সঙ্গে যে মাংসই আছে তারা সব স্কেলিটাল মাসেল, সেজন্য নামেও দেখো স্কেলিটাল লাগানো আছে। আচ্ছা, ভিসেরাল মাসেল, মাংস বলতে যা বুঝি তা ছাড়লে হার্টকে ছেড়ে দাও, বাকি যারা আছে সব ভিসেরাল। নাড়ি ভুঁড়ি থেকে আরম্ভ করে যা যা আছে সব সব ভিসেরাল, যত টিউব ফিউব যা আছে সব ভিসেরাল। এবার যারা, ধরো আমি কথা বলছি ট্রাকিয়া, যে কার্টিলেজ দিয়ে তৈরি হয়েছে, তাকে ধরো না, তাকে তো আমরা আলাদা করে পড়লাম, মানে পড়বো আরো পরে ব্রিদিং সিস্টেমে। তার মানে মাংস বলতে যেগুলো আমরা বুঝি না অথচ দেহের ভিতরে আছে, যত ভিসেরাল অর্গান, ভিসেরাল কথাটা এসছে কোথা থেকে? ভিসেরাল অর্গান থেকে এসছে, মানে আন্তর্জন্ত্রীয়, মানে হার্টকে বাদ দিলাম, লাংস, কিডনি, লিভার আর স্প্লিন যা যা আছে তারা সবাই, এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে আরম্ভ করে ওই যে নাড়ি ভুঁড়ি যা বলছি সব সব যে মাসেল আছে তারা সব ভিসেরাল মাসেল। সেই অর্থে নাড়ি ভুঁড়িও কিন্তু মাংস। আর কার্ডিয়াক, হার্ট স্পেশাল, তো একার জন্য, মানে কার্ডিয়াক মানে যেটা তোমার মেডিকেল টার্ম হলো হার্টের। হ্যাঁ, হার্ট তো ইংলিশ নেম, হৃৎপিণ্ড, আর কার্ডিয়াক হলো বায়োলজিক্যাল, সরি মেডিকেল টার্ম। তাহলে মানে হার্টে যে টিস্যু আছে সেটা কার্ডিয়াক টিস্যু। চলো বাদ দাও। ভলেন্টারি, দেখো এই হাড়ের সঙ্গে যত, মানে আমি হাত
ঘোরাফেরা করা, পা নাড়ানো থেকে তোমার মুখ বাঁকানো, তুমি যাই করো না কেন, দেখো এই স্কেলেটাল মাসেলই হেল্প করছে তোমাকে। তা তুমি কার বিরুদ্ধে মুখটা বাঁকাবে সেটা অবভিয়াসলি তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তাহলে ভলেন্টারি মাসেল কাজ করছে, মানে ঐচ্ছিক পেশি এখানে বলা হয়। ভিসেরাল মাসেলকে বলা হয় অনৈচ্ছিক পেশি। একজন বিষ খাবো না খাবো না খাবো না খাবো না ভাবছে, মানে অনেক দিন ধরে ভাবছে, যেদিন বিষের কোটো নিয়ে বসেছে সেই দিনও ভাবছে যে খাওয়াটা ঠিক হবে কি হবে না। এবার ধরো সেই মুহূর্তে একটা কনফিউশনের মধ্যে দেখা গেল যে কারণের জন্য বিষ খাওয়ার তার উদ্দেশ্য, সেই কারণটা সে আবার দেখতে পাচ্ছে, মানে ঝগড়া, ঝগড়া লেগে গেছে, আবার লেগে গেছে। এবার ধরো খেয়ে নিল, তারপর দেখলো ঝগড়াটা মিটে গেছে, হঠাৎ করে তারা হাঁক করছে পরস্পর। এরপর ভাবছে যা, না খেলেই হতো, আর হাতে নাই। যখন গিলে নিয়েছি আর হাতে নাই, ওই আঙুল ঢুকিয়ে ওই তেঁতুল গোলা জল খেয়ে এটা ওটা সেটা তো অন্য ব্যাপার চলে গেল, অ্যান্টিবডি স্টলসিস করানোর উদ্দেশ্য। কিন্তু যখন গিলে ফেললাম তারপরে যার কাছে চলে গেছে না, তারা সব ইনভলেন্টারি, তারা সব ভিসেরাল মাসেলের আন্ডারে পড়ে, তো তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি না, সুতরাং অনৈচ্ছিক বেশি। আর এ তো অবভিয়াসলি হার্ট আমার কন্ট্রোলে নেই, হ্যাঁ, হার্ট আমার বডি কন্ট্রোলে আছে, আমার কন্ট্রোলে নেই হার্ট, তাহলে ইনভলেন্টারি। চলো, এখানে স্ট্রাইয়েশন বা রেখা দেখা যায়, মানে এই যদি মাসেল হয়। আচ্ছা, মাসেল সেলকে টিস্যু বলা হয়, সরি ফাইবার বলা হয়। কেন? কারণ মাসেল সেল অনেক লম্বা লম্বা হয়, সেই জন্য একে ফাইবার বলা হয়। বোঝা গেল? আরেকবার বলছি, ওরা গল্প করছে ওই জন্য। সেটা হলো মাসেল সেলকে ফাইবার বলা হয়। কেন? কারণ মাসেল সেল অনেক লম্বা লম্বা হয়, সেই জন্য মাসেল সেলকে ফাইবার বলা হয়। এবার এই সেলের মধ্যে স্ট্রাইয়েশন বা রেখা দেখা যায়, ব্যান্ড ইন্টারব্যান্ড দেখা যায়। এই যে এই ব্যাপারটা পাবো আমরা, এই ব্যাপারটা পাবো। আর সেই জন্য একে স্বরেখ বলা হয়, স্ট্রাইটেড, স্বরেখ পেশি। নন স্ট্রাইটেড অরেখ, অবভিয়াসলি সেখানে আমরা কোনো এরকমের রেখা পাবো না, আমরা আঁকবো পরে। এরকমের হবে, সেই সেলগুলো এরকম হবে, এই সেলগুলো এরকমের হচ্ছে, সেখানে থাকবে, কিন্তু যাদের থাকার কারণে এদের স্ট্রাইয়েশন আসছিল তারা নেই। না সরি, তারা আছে কিন্তু তারা ইরেগুলার ম্যানারে আছে, সেজন্য কোনো রেগুলার ম্যানার নাই, এটা ধরো রেগুলার ম্যানার। ঠিক আছে, হলো নন স্ট্রাইটেড। তাহলে এই যে এই ব্যাপারটা কেন, যাদের জন্য অ্যাকচুয়ালি মাসেল সেলে যাদের উপস্থিতি, তারা হলো অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, মেনলি অ্যাক্টিন মায়োসিন, যাদের জন্য এই স্ট্রাইয়েশনটা এসছে। মানে তারা হলো স্কেলিটাল, মানে সাইটোস্কেলিটাল সিস্টেমের মধ্যে পড়ে। সাইটোস্কেলিটাল আমরা জানি, একটা সেলের এই যে আকার, এই আকারটা কারা কারা নিয়ন্ত্রণ করছে? অনেকজন নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে প্লাজমা মেমব্রেন নিয়ন্ত্রণ করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ন্ত্রণ করছে, আরেকজন নিয়ন্ত্রণ করে যার নাম সাইটোস্কেলিটাল প্রোটিন, যারা সাইটোস্কেলিটনের মধ্যে থাকে, মানে যারা সাইটোপ্লাজমের মধ্যে থাকে। একটা ক্যান্সার সেল গোল হয়, আমরা বলেছি গোল গোল সেল মানে ক্যান্সার সেল। আর তখন বলেছিলাম সেল পড়াতে গিয়ে এই প্রোটিন গুলো ড্যামেজ হয়ে যায়, কারণ ক্যান্সার সেল সেই এনজাইম প্রডিউস করতে পারে যারা এই প্রোটিনকে ড্যামেজ করে। সেই জন্য কোনো রেগুলার শেপ দেখাচ্ছে না, সারফেস টেনশনের জন্য গোল দেখাচ্ছে। এখন এই যে সাইটোস্কেলিটাল প্রোটিনের কথা আমরা বলেছি আগেও, এখনো বলছি, এই প্রোটিন গুলো রেগুলার ম্যানারে সাজানো আছে, অ্যাক্টিন আর মায়োসিন রেগুলার ওয়েতে সাজানো আছে, সেই জন্য দাগ দেখা যাচ্ছে। দাগের পিছনকার উদ্দেশ্য আমরা বুঝতে পারবো, কারণ কেন, হ্যাঁ, মানে সজ্জা রীতিটা আমরা দেখছি একটু পরে, যদি বলো এখানে পড়াতে, হ্যাঁ, তাহলে দেখতে পাবো। আর এখানে যেটা বলছিলাম, যে এই অ্যাক্টিন মায়োসিন আছে কেন, কিন্তু রেগুলার ওয়েতে নাই, এই রেগুলার ওয়েতে আছে, সেই জন্য কোনো সেই অর্থে ব্যান্ড পাচ্ছি না, এই যে ডিপ লাইট ডিপ লাইট ডিপ লাইট, এই ব্যাপারে পাচ্ছি না। আর কার্ডিয়াক মাসেলেও সেম জিনিস, স্ট্রাইটেড, মানে এর মতো আর কি স্ট্রাইয়েশন দেখা যায়। এখানে আরেকটা নাম আমরা আলাদা করে পেয়েছি, যেটা ভিসেরালে পেয়েছি, বাকিদের গুলো আমরা দিতে পারিনি নামটা। মানে কি? মানে হলো এখানে ভালো করে ভেবে দেখো, ধরো এইখান থেকে আমরা দেখালাম এটা একটা সেল, ভালো করে বুঝবে, ধরো এতটা দেখালাম একটা সেল, তাহলে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা একটা কার্ডিয়াক সেল হলো। তাহলে একটা সেলের মধ্যে যা যা থাকার কথা সব থাকবে,
নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, যা থাকার কথা সব থাকবে। অত নিয়ে পড়াশোনা করতে গেলে তো হবে না। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কি হয়, এদের এত সাইটোস্কেলেটাল প্রোটিনের চাপ আছে না, এদের নিউক্লিয়াসটাকে না ঠেলে বাইরে বার করে দেয়। মানে এই বোঝা গেল, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ঠেলে বাইরে থেকে বার করে দিচ্ছে। এবার তুমি ভেবে দেখো, যদি আমার গায়ে আঁচিল থাকে, আমার মুখে পিম্পল থাকে, তো সেখানে যখন আমি হাত বোলাবো, তো অবভিয়াসলি এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো লাগবে। এর নিউক্লিয়াস এখানে আছে, ওর লাগবে? দ্যাটস ওয়াই স্মুথ মাসেল। আর এই এই কারণটার জন্য এ স্মুথ না, নিউক্লিয়াস ছেলে বাইরে দিকে বের করে দিয়েছে। তাহলে জায়গায় 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 এই উঁচু উঁচু ব্যাপারগুলো আছে। তাহলে সেই মাসেলে যদি আমি হাত বোলাই, কথাই বলছি, তাহলে আমি সেই স্মুথনেস পাবো না। আর তার জন্য কোনো নামও দিতে পারছি না, আমরা রাফ বলতে পারি না। আমি তো আর বলতে পারি না, নাম নেই তো আমি বলবো কি করে? ঠিক আছে, মানে এর উল্টো স্মুথ বলছে স্যার এখানে রাফ দিয়ে দিন, লিখে দিন। এটা তো আমি লিখতে পারি না, লেখা নাই তো আমি কি করে লিখবো? কিন্তু এর নাম স্মুথ মাসেল। বোঝা গেল কি বললাম? তাহলে স্মুথ মাসেল হওয়ার কারণ হলো নিউক্লিয়াসটা এক্স্যাক্টলি সেলের মধ্যে যেমন থাকে সেই রকম জায়গায় আছে, সেই জন্য এর স্মুথনেস এর ব্যাপার রয়েছে, বাইরে থেকে এর নেই। আর এর ক্ষেত্রে অবভিয়াসলি এরকম আছে, ভিতরে আছে, হ্যাঁ। কিন্তু এ তো খিচুড়ি মার্কা, কারণ এরও ক্যারেক্টার আছে এরও ক্যারেক্টার আছে, সেই জন্য স্পেশাল জায়গায় দিতে হয়েছে ওকে। এবং এর যেমন নিউ এইরকম দেখতে, এর মাসেল এরকম দেখতে হবে, কিন্তু নিউক্লিয়াসটা মাঝে থাকবে। যখন পড়বো তখন দেখবো, এখন কেন ঝামেলা করবো? হলো? হ্যাঁ, হ্যাঁ, ভিসেরাল। আমাদের কন্ট্রোলে নেই যারা, তারা ভিসেরাল। ঠিক আছে, বোঝা গেল? দেখো প্রোজেস্টেরন হরমোন রেগুলেট করছে ওকে, আমরা কন্ট্রোল করতে পারছি না, প্রোজেস্টেরন হরমোন রেগুলেট করছে। বাচ্চা যখন প্রসব হবে, যা বা পিরিয়ডস এর সময় যা মুভমেন্ট চলবে, সেটা কিন্তু বডি করাবে, আমি করাতে পারবো না, বডি করাতে পারবে। বডির আন্ডারে যেটা আছে সেটা সব ভিসেরাল, ইনভলেন্টারি। এটা হলো আউটলাইন। ওকে, চলো আউটলাইনটাকে দেখাই, তারপর আমরা ডিটেলসে আসছি। যদি ডিটেলস আসতে হয় তারপরে ডিটেলস আমরা আসছি, হ্যাঁ। মাসকুলার টিস্যুতে কি বলা হচ্ছে? দিস টিস্যু মেড অফ মেনি মাসল ফাইবার্স, মাসকুলার সেলস। ওই যে বললাম মাসেল ফাইবারকে, মাসেল সেলকে ফাইবার বলা হয় লম্বা লম্বা হওয়ার জন্য। মাসেল ফাইবার আর কম্পোজড অফ নিউমেরাস ফাইন মাইক্রোফাইব্রিলস। আমরা সব ছবি দেখাচ্ছি, মাইক্রোফাইব্রিলস এর ছবি আমরা আলাদা জায়গা থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, মাসেল ফাইবার্স ক্যান কন্ট্রাক্ট, মানে ছোট হতে পারে, সংকুচিত হতে পারে, শর্টেন হতে পারে, হ্যাঁ রিল্যাক্স, লেনতে পারতে পারে। মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে। এই যে মাসেল সেল, তাহলে কন্ট্রাক্ট হলো এরিয়া কমলো, আবার রিল্যাক্সড হলো এরিয়া বাড়লো, তাহলে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ব্যাপার স্যাপার রয়েছে। ওকে, দেন রয়েছে মাসেল টেক পার্ট ইন লোকোমোশন এন্ড মুভমেন্টস, অবভিয়াসলি স্কেলেটাল মাসেল মুভমেন্ট লোকোমোশনে হেল্প করছে। আর বলছে মাসেলস থ্রি টাইপস, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল। স্কেলেটাল মাসেল or striated muscle or voluntary muscle, they are attached to the bone বলা হয়েছে। আচ্ছা, আর বলা আছে স্ট্রাইসেন আর প্রেজেন্টিন, দেখাবো দেখাবো এগুলো সব দেখাবো। বাদ স্মুথ মাসেলের ক্ষেত্রে সমস্ত কিছু আমরা দেখাবো, কার্ডিয়াক মাসেলও সেম কথা, সবকিছু আমরা দেখাবো। ঠিক আছে, কারণ এই তিনটে লাইন পড়ে আমার কোনো লাভ নাই, আমি ডিটেলস যা দেখানো দেখিয়ে দিচ্ছি। চলো কার্ডিয়াক মাসেলটা তাও একবার শুনি, যেহেতু ইম্পর্টেন্ট ব্যাপার কার্ডিয়াক মাসেল। ইনভলেন্টারি মাসেলস সিন অনলি ইন দ্য হার্ট, দেখো ইনভলেন্টারি মাসেল। আচ্ছা, cell junction fuse the plasma membrane of cardiac muscle cells and make them stick together, যাকে ইন্টারকালেটেড ডিস্ক বলা হয়। এখানকার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কার্ডিয়াক মাসেলকে চেনার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। দেখো এই মাসেলটা খুলে ধরো একটা মাইক্রোস্কোপের আন্ডারে দেওয়া হয়েছে, আর কার্ডিয়াক মাসেলকেও খুলে দেওয়া হয়েছে, তাহলে কিছু তো ডিফারেন্স আছে যার জন্য আমরা চিনতে পারবো এও তো স্ট্রাইটেড ও স্ট্রাইটেড। তাহলে নিউক্লিয়াস এখানে একটা কারণ হবে, নিউক্লিয়াস বারে বারে থাকবে, ওর ভিতরে ভিতরে থাকবে, ওর একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, দেখতে লাগতে পারে। এ ব্রাঞ্চড হবে না, ও ব্রাঞ্চড হবে, এ আনব্রাঞ্চড ও ব্রাঞ্চড, দেখাবো আমরা। ঠিক আছে, তাহলে এই হলো ডিফারেন্স বা এইসব ব্যাপার স্যাপার আছে। এবার আমরা একটু চলে আসি ডিটেলে। হ্যাঁ বলো, স্কেলেটাল মাসেল
না, ইউনিক। কার্ডিয়াক মাসল মাল্টিনিউক্লিয়েটেড, তবুও লাগে। হ্যাঁ, আমি বলছি কার্ডিয়াক মাসল পড়ানোর সময় দেখাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে দেখতে লাগে। হ্যাঁ, মানে তুমি যদি সেই অর্থে বলো, সঠিকভাবে ওরা কিন্তু ওরকম না। দেখো, প্রথমে একটা ছবি দেখাবো, আর প্রথম আমরা অবশ্যই পড়বো স্কেলেটাল মাসল। ঠিক আছে, যতটা দেখানো যায় একবার দেখিয়ে দিই, তাহলে কি হবে, পরে আরেকবার দেখাবো, একবার রিভাইজ হয়ে যাবে। দেখো, আমরা প্রথমে স্কেলেটাল মাসেল দিয়ে শুরু করছি। স্কেলেটাল মাসেল, দেখো যখন আমরা মাংস খাওয়ার সময় সলিড পিস গুলো পাই, চিকেন হোক মাটন হোক, অসুবিধা নেই, সরু সরু সুতোর মতো যেগুলো পাই, ধরো ভালো রাঁধুনি রান্না করেছে, চিকেন রান্না করেছে, হ্যাঁ, মানে সময় কম ছিল, কোনো রকমে দিয়ে দিচ্ছে, দেখবে ওই সলিড পিস গুলোর ভিতরে একটু মশলা ঢোকে না, পুরো সাদা একদম থাকে, এবং সুতোর মতো সুতো গুলো উঠে আসে, সব এই মাসে। তবে এতটাও বলতে পারছি না যে এইটা দেখতে পাচ্ছ তুমি খালি চোখে, এর একটা বাঞ্চ দেখতে পাচ্ছ, কারণ খালি চোখে তুমি এই সেল দেখে নেবে এমন সৌভাগ্য তোমার চোখের হয়নি। আমরা চোখ তো খালি দিকে দেখতে পাই না, সুতরাং ওটা আমি বলতে পারি না যে তুমি ওটা ওটা দেখছো এক্স্যাক্টলি এটা দেখছো, এর বাঞ্চ দেখছো একটা। মাটনের ক্ষেত্রেও তাই, ওই সলিড পিসে তুমি যে লম্বা লম্বা সুতোর মতো জিনিস পাচ্ছ, সেগুলো এর বাঞ্চ পাচ্ছ, এটা আমরা বলবো। এইবার দেখো, সেই বাঞ্চই এখানে দেওয়া আছে, এটা হলো সেই বাঞ্চ। ওকে, তাহলে একদম যদি বাইরের দিকের আমরা দেখি, তাকে এপিমাইসিয়াম বলা হয়। এপিমাইসিয়ামের ভেতরে, চলো ভিতর থেকে দেখায় তাহলে সুবিধা হবে। একদম ভিতরে, একদম ভিতরে, ওই যেমন সেই কেবেল গুলো যেমন হয়, হ্যাঁ, মোটা কেবেল যেমন হয়, আমরা আগেও মনে হয় বলেছি কোনো জায়গাতে, মোটা কেবেল এক্স্যাক্টলি সেম বিষয়। তিনখানা লেয়ার আছে, যেখানে প্রথমে ধরো তামার তার, সাপোজ তামার বা অ্যালুমিনিয়ামের তার দিয়ে 5, 7, 10টা তার দিয়ে একটা কাভারিং করা হয়েছে, তাহলে এটা প্রথম লেয়ারিং। এই রকমের তার ধরো 5, 7টা দিয়ে একটা কাভারিং করা হয়েছে, আবার এই রকমের বাঞ্চ এরকম 5, 7টা দিয়ে আরেকটা কাভারিং করা হয়েছে, দিয়ে সবচেয়ে বাইরের লেয়ারটা। এক্স্যাক্টলি সেই রকম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে একদম মাসেল ফাইবার গুলো আছে, মানে সেল, মাসেল ফাইবার মানে সেল, তাহলে মাসেল সেল গুলো আছে, সেই ফাইবার গুলো যে মানে আবরণ দিয়ে আবৃত আছে, সেটাকে পেরিমাইসিয়াম বলা হয়। তাহলে পেরিমাইসিয়ামে ঘেরা যে বাঞ্চ, তারা আবার এন্ডোমাইসিয়াম নামক আরেকটা বাঞ্চ দিয়ে ঘিরছে, মানে কয়েকটি পেরিমাইসিয়াম যুক্ত বাঞ্চ একটা এন্ডোমাইসিয়াম যুক্ত মানে দিয়ে ঘিরছে, আবার এই রকমের এন্ডোমাইসিয়াম যুক্ত যে বাঞ্চ, সেটা আবার এপিমাইসিয়াম দিয়ে ঘিরছে, দিয়ে আমরা মাসেল পাচ্ছি, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ। তা তোমাকে বুঝতে হবে, তুমি তুমি এপিমাইসিয়ামের ওপর দেখছো আর কি, মানে তুমি যেটা মাসেল ফাইবার দেখতে পেয়েছো খালি চোখে, সেটা এপিমাইসিয়াম যুক্ত। তার মানে ওকে আরো খুলতে হবে, তাকে আরো খুলতে হবে, দিয়ে তারপরে খুলে তারপরে আমরা সেল পাবো। এই এতটা ভিতরে গিয়ে আমরা মাইক্রোস্কোপিক ভিউটা পাবো। হলো, এটা প্রাথমিক বিষয়। তাহলে এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, এটা অন্য কোনো কারণ নয়, এগুলো দেখানোর কারণ এটা, যে কিছুই নাই ফাঁকাই পড়ে দিলাম সব হয়ে গেল, এরকম করলে তো কত সহজেই পড়ানো যায়। কিন্তু আমি চাইছি যে, ওকে, এরপর দেখো, এরপর আসল জিনিস হলো এটা, এটা যার জন্য ব্যান্ড ইন্টারব্যান্ডের কেস এসছে। এটা হলো সেই অ্যাক্টিন এবং মায়োসিনের ফিলামেন্ট, যাদের নির্দিষ্ট সজ্জারীতি, আর যার জন্য অ্যাকচুয়ালি এখানে ওই স্ট্রায়েশন, এই যে রেখা গুলো দেখা যাচ্ছে। এবার এটাই বলছিলাম যে এখানে দেখাবো না মুম্বাই লোকোমোশন দেখাবো, না এখান থেকে বলবেন এনসিআরটি নাই তো, মানে এখানকার এনসিআরটি তো দেখালাম আমি, এখানকার এনসিআরটি তো নেই এর বেশি আর। সুতরাং এই যে এ ব্যান্ড, আই ব্যান্ড, জেড ব্যান্ড, এটা ওটা সেটা এগুলো তো নেই এখানে, সার্কুমিয়ার তো ওখানে আছে। ওভারঅল একবার ছোট্ট করে দেখিয়ে দিই, একদম ফাইন, মানে খুব শর্ট আইডিয়া দিদি একটা। একটা আইডিয়া, রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, তারপরে ওখানে গিয়ে মুভমেন্ট কিভাবে হয়, কিভাবে এটিপি লাগে, হ্যাঁ, কিভাবে কি হয় না হয় ডিটেলস দেখিয়ে দেবো। এই দেখো,
ধরো এই গোটা বোর্ড জুড়ে, ধরো এটা একটা সেল চলছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি চলছে, এদিক ওদিক চলছে, মানে এটা একটা মাসেল সেল বা ফাইবারের তার মেমব্রেন। তাহলে এটাকে আমরা বলতে পারি সার্কোলেম্মা। মাসেল সেলের মাসেল সেলের প্লাজমা মেমব্রেনকে সার্কোলেম্মা বলা হয়, নিউরনের কে নিউরোলেম্মা বলা হয়। লেম্মা মানে আবরণ, এরা স্পেশাল নাম আছে। তাহলে ভিতরে যদি হয় তাহলে সার্কোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম। আমরা বলেছি গোটাটা একটা সেলের কিছু অংশ, মানে এটা একটা সেল চলছে, ফাইবার যেহেতু লম্বা হয় আমি তো সেলটা শেষ করতে পারিনি, চলছে, তার মধ্যে একটা পোর্শন নিয়েছি, তাহলে এটা হলো সাইটোপ্লাজম অল ওভার। আমরা বলেছি নিউক্লিয়াসকে সাইডে ঠেলে দেবো, এই হলো নিউক্লিয়াস, আমি সাইডে ঠেললাম, হলো নিউক্লিয়াসের গল্প শেষ। ভিতরে যে সাইটোপ্লাজমটা রয়েছে তাতেই আমরা অ্যাক্টিন আর মায়োসিনকে একদম একটা অর্গানাইজড ম্যানারে সাজিয়ে দেবো। দেখো, হুম, প্রোটিন, যাদের শেষে আয়ন আছে তারা প্রোটিন, হ্যাঁ, সাইটোস্কেলেটাল প্রোটিন। এই দেখো, ধরো এইরকম একটা মায়োসিন প্রোটিন ফিলামেন্ট রয়েছে। মায়োসিন মোটা হয়, হ্যাঁ, এম মানে মোটা, যদি মনে না থাকে মায়োসিন মানে মোটা। এই একটা মায়োসিনকে ঘিরে 6টা অ্যাক্টিন ফিলামেন্ট থাকে যারা সরু। তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো হবে এরকমের, এরকমের। এটাও তো সহজে বুঝতে পারবে না, এটাতে খাটতে হবে খানিক আমাকে এবং তোমাকে। এই আবার মায়োসিন শুরু হয়ে গেল ওই দিককার, আবার এইদিকে ওর মায়োসিন শুরু হয়ে গেল, অর্গানাইজড ম্যানার। একটা মায়োসিনের চারিদিকে 6টা অ্যাক্টিন থাকে। আমরা কটা দেখাতে পারছি তোমাকে? আমি দুটো দেখাতে পারছি তোমাকে, আমি 6টা দেখাতে পারছি না তোমাকে। বোঝা গেল? তাহলে তুমি এরকম রাউন্ডে ভাবো, তাহলে 6টা আছে, আমি একটা দেখাচ্ছি। এইবার এখানেই শেষ নয়, এটা অ্যাক্টিন অ্যাকচুয়ালি না, অ্যাক্টিন এরকমের, যেখানে দুটো সুতোর মতো অংশ আছে। তাহলে সেটাকেও আমি কনসিডার করলাম এক লাইনে, হলো। এইবার ব্যাপার হলো যে এই যে মায়োসিন, একে আলাদা করে দেখাই নাহলে অসুবিধা হবে। এই মায়োসিনটাকে যদি আমরা এইভাবে দেখি, তাহলে এই ফিলামেন্ট গুলো না এরকম ভাবে আছে, এগুলোকে মায়োসিন হেড বলা হয়। এগুলো কন্টিনিউয়াসলি আছে, এরাই অ্যাকচুয়ালি মুভমেন্টটা করাবে। হেভি মেরোমায়োসিন, লাইট মেরোমায়োসিন, সব নাম হবে, আসবে। এগুলোকে মায়োসিন হেড বলা হয়, মায়োসিন হেড। একটা মায়োসিন ফিলামেন্টে এটাই এটা, এটাই এটা, এরকম লক্ষ লক্ষ আছে। বোঝা গেল? এরাই অ্যাকচুয়ালি ওঠানামা করলে আমার মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনে যাচ্ছে। এরা ওঠানামা করছে, এরা ওঠানামা করছে কার সঙ্গে? এই অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে উঠছে নামছে, উঠছে নামছে, মানে এর সঙ্গে তো এটা আছে, এই দেখো এইটা উঠে গিয়ে এখানে যায়, তখন এটা ঠেলে দেয়। আবার এটা এই দিক থেকে যদি দেখায়, ওই রে বাবা, তাহলে এদিকে ঠেলে দেয়, মানে এটা ঠেলে যায়। ফলে একই জায়গা দেখো, একই জায়গা এখন এতটা লম্বা, আবার যখন এরকম করছি তখন ছোট হয়ে গেল। স্লাইডিং ফিলামেন্ট থিওরি ওখানে আছে, স্লাইডিং ফিলামেন্ট থিওরি ওখানে আছে, ক্রস ব্রিজ ফরমেশন ওখানে আছে, মুভমেন্ট লোকোমোশন চ্যাপ্টারে। ক্লিয়ার? আমি রাফলি দেখাচ্ছি আবারও। সবেতেই এনার্জি লাগে, মানে এই যে মাথা তুলবে নামাবে, তুলবে নামাবে, মানে মাথাটা যখন তুলবে কি হয়, দেখো এই যে গ্যাপটা না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা বন্ধ হয়ে আসবে, আর এই গ্যাপটা ইকুয়াল টু এই গ্যাপটা আঁকার সময় দেখানো যাবে না, মুখে বলবো ওটা, কারণ ওটা যদি ইকুয়াল টু দেখিয়ে দিই তোমাকে না, তাহলে বোঝাতে একটু অসুবিধা হয়ে যাবে। এই গ্যাপটা অ্যাকচুয়ালি এই গ্যাপটা হবে, হ্যাঁ, মানে তাহলে স্বাভাবিকভাবে যখন এই গ্যাপটা কমে এলো, এই গ্যাপটা কমে গেল, তাহলে ওই একই জিনিস ছোট হয়ে গেল না, ফোল্ডিং এর মতো। তা ছাতাটা যখন খুলছি তখন অনেক লম্বা, যখন ফোল্ড করে এইটুকু হয়ে গেল, সেরকম ব্যাপার আর কি, ফোল্ডিং সিস্টেম।
এইবার দেখো খুব সহজ জিনিস, সেটা হলো লাইট যখন আমি এই দিকে পাস করাবো, দেখো লাইট কালার আসবে। বলছি আলোকে, লাইট মানে আলো, ওই লাইট বলিনি। যখন এই দিকে লাইট পাস করবে তখন সেটা হালকা দেখাবে রঙে, আর যখন এইখান থেকে এই জায়গা পর্যন্ত পাস করবে তখন ডিপ দেখাবে। তো ডিপ ব্যান্ড, লাইট ব্যান্ড, ডিপ ব্যান্ড, লাইট ব্যান্ড। এই যে একটু আগে এঁকেছিলাম আমরা, এই যে আমরা ডিপ দেখাচ্ছি, এই ডিপ দেখানোর জায়গাটা, এই ডিপ দেখানোর জায়গাটা অ্যাকচুয়ালি এইখান থেকে এই জায়গাটা, তারপরে আবার ডিপ মানে পরে আছে, এরপর যে এই যে মাঝে যে লাইটটা এলো না, এই লাইটটা অ্যাকচুয়ালি, কারণ এখানে শুধু অ্যাক্টিনের উপর দিয়ে পাস করছে লাইট, এখানে অ্যাক্টিন প্লাস মায়োসিনের উপর দিয়ে লাইট পাস করছে, অবভিয়াসলি কম আলো পাস করবে, কালারে ডিপ দেখাবে। সেই জন্য ডিপ লাইট, ডিপ লাইট, ডিপ লাইট ব্যাপারটা আসে। লাইট কালারের মাঝে একটা ডিপ কালারের ব্যান্ড আছে যাকে বলা হয় জেড লাইন। জেড লাইন সবার নাম আছে, হ্যাঁ, এ ব্যান্ড, আই ব্যান্ড, প্রত্যেকের আলাদা আলাদা করে নাম আছে। জেড লাইন নাম আছে, আমরা এখানে দেখছি না তাই, এ দেখো এটা আবার জেড লাইন। এই যে জেড লাইন টু জেড লাইন, একে বলা হয় সার্কোমিয়ার। সার্কোমিয়ার এটা হলো মাসেল ফাইবারের ইউনিট, ইউনিট অফ মাসেল ফাইবার, ইউনিট অফ মাসেল ফাইবার। যেমন আমরা নিউরনকে আমরা নার্ভের ক্ষেত্রে বলি না ইউনিট, বলে মাসেল ফাইবারের ইউনিট এটা সার্কোমিয়ার। একটা সার্কোমিয়ারের মধ্যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, একটা সার্কোমিয়ারে, মানে প্রতিটা সার্কোমিয়ারে কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা হচ্ছে। সেই জন্য সার্কোমিয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে লাইট কালারের মাঝে যে ডিপ ব্যান্ড আছে তাকে বলা হয় সার্কোমিয়ার, তাকে বলা হয় জেড, সরি, তাকে বলা হয় জেড লাইন। এরকম জেড লাইন থেকে জেড লাইন পর্যন্ত অংশটাকে বলা হয় সার্কোমিয়ার। হলো? তাহলে লাইটের মাঝে ডিপ আছে, তো ডিপের মাঝে লাইট আছে, ঠিক আছে? তার মানে এক্স্যাক্টলি যদি এখানটা দেখি আমরা, এখানে এই জায়গাটা দেখো লাইটের মাঝে, সরি ডিপের মাঝে একটা লাইট ব্যান্ড পাচ্ছি। এইটা গো, এটা এই যে এইখান থেকে এই জায়গা পর্যন্ত, এটা দেখতে তো বেশি বেশি করেছি তাই বোঝানোর জন্য। যেখানে আর একটা লাইন আছে, এটা ইমাজিনারি লাইন, থাকে না সেলে, এটাকে বলা হয় এম লাইন বা মিডল লাইন, যে পর্যন্ত ওরা শাটারটা খোলা পড়া করে। বোঝা গেল? তাহলে এই যে সমস্ত নাম, আমি একবার ছবিতে দেখাই, এই দেখো এই যে সমস্ত রকমের নাম, দেখো এইটা একটা সেলটা, এবার দেখবো, দেখে না দেখো মাসেলের সেল, এটা বুঝতে পারছো এবার কেসটা? এই সেলের মধ্যে সবাই আছে, এইরা হলো মায়োসিন ফিলামেন্ট, আর এই সরু সরু গুলো অ্যাক্টিন ফিলামেন্ট। ছবি পাঠাবো, দেখে নেবে, কালারফুল ছবি। এটা দেখো, হ্যাঁ দেখো জেড লাইন থেকে জেড লাইন, এবার দেখো এগুলো অ্যাক্টিন, অ্যাক্টিনের মাঝে গ্যাপ আছে, অ্যাক্টিন চলছে, একটু ফাঁকা হলো, আবার অ্যাক্টিন চলছে। দেখো এটা জেড লাইন, এটা জেড লাইন, জেড লাইন টু জেড লাইন সার্কোমিয়ার। দেখো এই এই যে মাসেলের এই যে মোটা ঠিক ফিলামেন্ট, এটা হলো মায়োসিন ফিলামেন্ট। এই দেখো মাথাগুলো উঁচু উঁচু হয়ে আছে, দেখো গাদা গাদা মাথা উঁচু উঁচু এরকম করে উঁচু হয়ে আছে, ওগুলো এখানে দেখিয়েছি এটা। ওকে, এবার দেখো এখানে ডিপ আসবে, এখান থেকে এই পর্যন্ত ডিপ আসবে, যাকে যাকে এ ব্যান্ড বলা হয়। আর এইটুকু লাইট যেটা, তাকে আই ব্যান্ড বলা হয়। যাদেরও ফুল ফর্ম গুলো সব এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আইসোট্রপিক, আনআইসোট্রপিক। তাহলে এখানে যেহেতু এক রকমেরই ব্যান্ড আছে, তো আইসো, আইসো মানে এক রকম, আর এখানে দু রকমের ব্যান্ড আছে, তো অ্যানাইসো। তাহলে এই জন্য এখানে আই ব্যান্ড বলা হয়, এখানে এ ব্যান্ড বলা হয়। আই ফর আইসোট্রপিক ব্যান্ড, এ ফর অ্যানাইসোট্রপিক ব্যান্ড। নাম আছে তো, এমনি তো দেয়নি। জেড লাইন, এম লাইন, সব বার নাম আছে, সব বার নাম আছে, কেন দেওয়া হয়েছে। ওকে, তাহলে জেড লাইন টু জেড লাইন সার্কোমিয়ার। এই দেখো ডিপ, ডিপের মাঝে লাইট কালারটা দেখো, এরাও বড় করে দিয়েছে দেখানোর জন্য, বোঝানোর সুবিধার্থে। আর তার মাঝে একটা লাইন টেনেছে যেটাকে এম লাইন বলা হচ্ছে। এই ডিপের মাঝে লাইটের পুরো ব্যান্ডটাকে বলা হয় এইচ জোন, আর লাইনটাকে বলা হচ্ছে এম লাইন। ডিপের মাঝে পুরো লাইট এই জায়গাটাকে বলা হচ্ছে এইচ জোন, আর মাঝে যে দাগটা পাচ্ছি আমরা সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এম ব্যান্ড।
ডিটেলস পাঠাবো, দেখবে। আমি আরো ডিটেলস এ পাঠাবো যখন মুভমেন্ট লোকোমোশন পড়াবো। হলো সেই ছবি যেটা বললাম, ওই যে মানে একটার পর একটা কেবল, এত এখানে সেটাকে আরো একটু ভালো করে দেখানো আছে। যেখানে একদম শুরু থেকে শুরু করেছি, অ্যাক্টিন মায়োসিন থেকে শুরু করেছি, এরা একবারে বাঞ্চ হয়ে এখানে ঢুকেছে, এদের মতো বাঞ্চ এখানে ঢুকেছে, এদের মতো বাঞ্চ এখানে ঢুকেছে, দিয়ে মাসল তৈরি করেছে। এই দেখো, এখানে ওই মায়োসিনের, ওই যে হেভি মেরোমায়োসিন, লাইট মেরোমায়োসিনের তাদের জুম ইন বা ডিটেলস ছবি দেওয়া আছে এখানে, এসব জায়গায় দেওয়া থাকবে, পাঠাবো দেখবে। সার্কোমিয়ারের আরো অন্য রকমের ছবি দেওয়া আছে, যেখানে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি ব্যাপারটা কিরকম আছে সাজানো। এখানে অ্যাক্টিনের যে ব্যাপার বলছিলাম, দুটো কয়েল আছে একসঙ্গে এরকম ধরো গোল 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 মতো। এখানেই ট্রোপোনিন ট্রোপোমায়োসিন বলে আরো দুটো প্রোটিন আছে, সেসব পরে হবে যখন ফিজিওলজি পড়ানো হবে। ওকে, এখানে অ্যাক্টিন ফিলামেন্টের ডিটেল ভিউ দেওয়া আছে, অ্যাক্টিন ফিলামেন্টের ডিটেল ভিউ এখানে দেওয়া থাকবে। পরে আমরা পড়বো এগুলো, শখ করে পড়বো, হ্যাঁ। এখানে কোরি সাইকেল দেওয়া থাকবে, মাসেল কন্ট্রাকশন দেওয়া থাকবে, স্লাইডিং ফিলামেন্ট থিওরি বা ক্রস ব্রিজ ফর্মেশন, যাই বলো না কেন। এই যে এর সঙ্গে ক্রসে যাচ্ছে না, এটা বলে ক্রস ব্রিজ ফর্মেশন। মায়োসিনের সঙ্গে অ্যাক্টিন ক্রস ব্রিজ তৈরি করছে, এটা বলে ক্রস ব্রিজ ফর্মেশন। সেটা কিভাবে হয়, এটিপি কিভাবে কাজ করে, আমার ইচ্ছা হলো আমি হাতটা গোটালাম, কখন ইচ্ছা হয়, কেন হয়, মাসেলটা মুভমেন্ট হলোই বা কেন, কিভাবে হলো, এই সব এখানে আমরা একটু শুনবো আলাদা করে। কোরি সাইকেল আমরা দেখিয়ে দেবো যে আমরা কাজ করতে করতে হাঁপিয়ে যাই কেন, মাসেলে কেন পেন হয়, তারপরে সেটা কিভাবে রিমুভ হয়, সব ফিজিওলজি রয়েছে এখানে। ভিসেরাল মাসেল দেখো, আমি আর আঁকছি না, এখান থেকেই দেখাচ্ছি। দেখো ভিসেরাল মাসেলের ছবি দেখানো আছে, দেখো মাসেলের সেল, এগুলো সেলের মধ্যে ওই যে সেই কানেকশন ডেসমোজোম, সেগুলো এখানে কানেকশন দেওয়া আছে। এত গ্যাপ জাংশন, টাইট জাংশন, জাংশন দেওয়া আছে। ওকে, এগুলো যখনই ভিসেরাল মাসেল হয় না, তখনই তার লুকস পুরো আলাদা, সে এরকমের হয়, এরকম লম্বা লম্বাই হবে, মাসেল তো লম্বা লম্বাই হবে, কিন্তু দুই দিকে দুটো ট্যাপারিং এন্ড থাকবে, দুই দিকে ট্যাপারিং এন্ড থাকবে, যেমন সেই ট্রাকির পড়ার সময় পড়েছো, দুদিকে ট্যাপারিং এন্ড থাকবে, মাঝে একটা নিউক্লিয়াস থাকবে, অ্যাক্টিন মায়োসিন থাকবে কিন্তু হ্যাপাজার্ডলি, ঠিক আছে। আর বিশেষ কিছু বলার নাই, বাকি যা বলার সব ফিজিওলজিতে। এটা হলো তার ওভারঅল ভিউ। কার্ডিয়াক মাসেলে আমরা একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। কার্ডিয়াক মাসেলটা কেমন হয়, সেটা হলো এরকম। চাপ নেবে না যে হুড় হুড় করে হয়ে গেল সব কিছু বুঝলাম না, মানে এরকম নয় আর কি, হ্যাঁ। মানে আমরা এগুলো পড়বো আরো অন্য জায়গায়। দেখো কার্ডিয়াক মাসেলের ব্যাপারটা হলো এরকম। হ্যাঁ, মাইসিলিয়ামের মতো। হলো, এবার তুমি আরো আঁকো বসে বসে। তাহলে এইখানে আমরা পাবো কি, ইন্টারক্যালেটেড ডিস্ক পাবো, যারা অ্যাকচুয়ালি বুঝিয়ে দেয় যে এখান থেকে একটা সেল, এক্স্যাক্টলি না কিন্তু, কিন্তু এই ডিস্ক গুলোই অ্যাকচুয়ালি ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা হার্ট মাসেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা চেনার উপায়। সেকেন্ড চেনার উপায় রইলো ব্রাঞ্চড, যেটা আগে ছিল না, আগে শুধু লম্বা হয়ে গেছে, তো লম্বা তো লম্বা, তুমি একটা পিস পেয়েছিলে, সেজন্য লম্বাটা তোমার হাতের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার ছাগলের যদি গোটা ঠ্যাং দেখতে, বা আমার যদি গোটা ঠ্যাংটা দেখো, তো তখন তো অনেক বড় বড় না, মাসেলটা এখান থেকে এই পর্যন্ত, মাসেলটা এইখান থেকে এই পর্যন্ত, অনেক লম্বা লম্বা, তুমি তো পিস পেয়েছো পাতে, বোঝা গেল। কেটে দিয়েছে তোমাকে, ঠ্যাং নামিয়ে দেয়নি নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এখানে এবার দেখো, এই ধরো নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসটা আমি এখানে আঁকলাম, হ্যাঁ। এবার মজাটা দেখো, এবার ধরো এর নিউক্লিয়াসটাও আমি এখানে আঁকলাম, হলো। এইবারে সমস্যাটা কি হয়, আমাদের দেখলেই লাগে, মানে এ তো হ্যাপাসাডলি এরকম করে কাটা আছে, দেখলেই লাগে মাল্টি নিউক্লিয়েটেড, মানে এক্স্যাক্টলি নয় কিন্তু, কিন্তু কার্ডিয়াক মাসেলকে মাল্টি নিউক্লিয়েটেড বলেই আমরা জানি। এটা চেনার উপায়, কিন্তু এক্স্যাক্টলি ব্যাপার এটা, মানে সেই অর্থে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার ওটা নিচে আছে, এটা উপরে আছে, এবার দেখতে লাগার সময় একটা সেলেই দেখতে পাবে তুমি। ওকে, এটা আর ওই ইন্টারক্যালেটেড ডিস্ক এই আছে, আর কিছু নাই। এক মিনিট।
কার্ডিয়াক মাসলে বলে দিয়েছি কমিউনিকেশন জাংশন। এই দেখো কমিউনিকেশন জাংশন। ইন্টারকার্ডিয়াল ডিস্ককে জুম ইন করা আছে, ছবি দেওয়া আছে, এই অরিজিনাল ভিউ দেওয়া আছে। তুমি যখন পিডিএফ এ দেখবে আরো ভালো ছবি দেখতে পাবে। ঠিক আছে, এখানে দেখো এই এই যে সেলটা চলছে এর মাঝে এই যে গ্যাপটা, এটাকে ইন্টারকার্ডিয়াল ডিস্ক বলা হয়, যার জুম ইন এখানে দেওয়া আছে। এবার ওটা কিভাবে হয়? ফিজিওলজি। হ্যাঁ, সব এখানে বললে ফিজিওলজি কি বলবে? তো কমিউনিকেশন বা গ্যাপ জাংশন, যেটাকে ইন্টারকার্ডিয়াল ডিস্ক বলা হচ্ছে, at some fusion point allow cells to contract as a unit. That is, when a cell receives signal to contract, other cells also contract. এটা কেন দিতে হয়েছে? অন্য মাসেলে কেন দিতে হয়নি, এখানে কেন দিতে হয়েছে? কারণ এই মাসেলের সেলগুলো কি বলতো, মানে একটা সেল চেঁচালে সবাই চেঁচাবো, এই টাইপের মাসেল এটা। মানে এই যে যখন তোমার অ্যাকচুয়ালি সিগনাল এসে একটা ইউনিট এসে তাকে ইন্ডিকেট করেছে পাম্পিং করা, বা সেটা যাই হোক, সংকোচন প্রসারণ যাই হোক, সিস্টল ডায়াস্টল যাই হোক, তো ওভারঅল সব মাসেল তখন কন্ট্রাকশনে যাবে। সেটা স্পেশালিটি এই ইন্টারকার্ডিয়াল ডিস্ক। অ্যাকচুয়ালি এটা যারা দুটো সেলকে পাশাপাশি কানেক্ট করেছে এমন ভাবে যে একজন যদি কন্ট্রাকশনে যায় তাহলে সবাই কন্ট্রাকশনে যাবে, একজন যদি রিল্যাক্সেশনে যায় সবাই রিল্যাক্সেশনে যাবে, এটার স্পেশালিটি। আর সেটাই এখানে এনসিইআরটি লাইনে রয়েছে, ভালো করে ওটাই দেখানোর জন্য বলছি। কমিউনিকেশন বা গ্যাপ জাংশন, যাকে ইন্টারকার্ডিয়াল ডিস্ক বলা হয়েছে, at some point allow cells to contract as a unit, কন্ট্রাক্ট করাবে। তার মানে when a cell receives signals to contract, other cells also contract। না, স্কেলেটাল মাসলে হয় না এগুলো। ঠিক আছে, কার্ডিয়াক মাসলে হওয়ার জন্য দেখো এসএ নোড, এভি নোড, পার্কিনজি ফাইবার, এরা যখন কাজ করছে দেখো এসএ নোড একটা জায়গায় আছে অ্যাট্রিয়ামের উপরে একটা জায়গায়, সে সিগন্যাল দিয়েছে, জেনারেট করেছে। দেখো তার তার যে কন্ট্রাকশনের যে ব্যাপারটা সেটা দেখো ওয়েভের মতো করে ছড়িয়ে গেল চারিদিকে, তাহলে সবাইকে একসঙ্গে সিগন্যাল দিয়ে দিল বলতে গেলে। তো সেই জায়গায় পাম্পিং এর ব্যাপারটা চলে এলো, এটা কার্ডিয়াক মাসলেই সম্ভব। এবং এই কার্ডিয়াক মাসলের এই যে একটা ইউনিটে সিগন্যাল পাঠালে সব ইউনিট সিগন্যাল পাবে, এটার জন্যই এই মাত্র দুটো নোড আর বাকি ওই সমস্ত তন্তু ফন্তু রেখে গোটা ব্যাপারটাকে সামলাতে পারছে। নাহলে মাসলে কখনো এরকম করে কন্ট্রাকশন করাতে পারতো না, এই জন্যই হার্ট স্পেশাল জায়গা। বোঝা গেল? আর সেই জন্য এত বেছে কুছে দেখো লোকে বাকি অর্গান গুলোকে ছেড়ে দিয়ে হার্টটা কি চয়েস করেছে বাকি সবকিছুর জন্য। কিছু বুঝলেন? বলছি লাভের সাইন হিসাবে হার্টই কেন, কেউ লাংস দেখাতে পারতো। তুমি বলবে স্যার চলে এসছে আগে থেকে, আমি আগে থেকে হলো কেন? একটা লাভ সাইন দেখা থেকে হার্টই কেন দেখাতে হয়? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমি বুঝলাম। হার্টটা স্যার এরকম, এটাই কেন লাভ হলো? এটাও তো লাভ হতে পারতো, এটাও তো লাভ হতে পারতো। হ্যাঁ, এটাও তো লাভ হতে পারতো, এটা লাভ নয় কেন? তো ভাবো, এটা হয়ে আছে পূর্বপুরুষ থেকে, তাই বলছো স্যার এটাই হবে? আপনি কে কি সব ভুলভাল বকছেন? আমি বলছি এটাও তো পূর্বপুরুষ থেকে হয়ে এলে, এটাই তুমি বুঝতে। তো কিছু না কিছু কারণে এ ভদ্রলোক তো স্পেশাল না, বাকি সবার থেকে এ আলাদা, এ স্পেশাল। বোঝা গেল? নাহলে একটা স্প্লিন বা প্লিহাকেও তার ছবি দিয়ে দেখাতে পারতো এটাই লাভ সাইন, হতেই পারতো। আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? সেই জন্য মনে হচ্ছে বারবার এটা, কারণ হার্ট সত্যিই স্পেশাল, ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যালি হার্ট স্পেশাল। হলো, দাঁড়াও, আমার তো আবার দায়িত্ব শেষ না করলে হবে না। সেটা হলো এখন একটা টিস্যু আছে, সেটা হলো নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু নিয়ে 4টে লাইন দেওয়া আছে এখানে, যার প্রথম লাইন হলো মেড আপ অফ নিউরনস রেসপন্সিবল ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ দ্য বডি। Neurons are excitable cells. They carry impulses. Neurons are protected and supported by neuroglial cells. Our neuroglia make up more than half of the volume of neural tissue. 5টা লাইন দেওয়া আছে, পরীক্ষার সময় এই 5টা লাইন থেকেই আসবে, এক্সট্রা কোনো জায়গা থেকে আসবে না। মানে এই চ্যাপ্টার পরীক্ষা যখন হবে, নিউরন তো অনেক বড়,
অনেক জিনিস। হ্যাঁ, তো সুতরাং এখানে পড়ে আমরা ওই হাত গন্ধ করবো না আর কি।